বাংলাদেশে ফার্স্ট ক্লাস যে জব, এই জবের সর্বোচ্চ বেতন হলো 37,000 টাকা। আর ইলিগাল ইনকাম যারা করে না তাদের এই 37,000 টাকা দিয়ে যারা শহরে থাকে 15,000 টাকা বাসা ভাড়া, আর দেখা যায় যে অন্যান্য যে আনুষঙ্গিক খরচ, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, এরপর অফিসে যাওয়া আসার রিক্সা ভাড়া, মোবাইল খরচ, এগুলো সব মিলাইলে 20, 22, 25,000 টাকা এমনি খরচ হয়ে যায়। তারপরে যদি 3 জন বা 5 জনের ফ্যামিলি হয়, এটার বাজার খরচ 10-15,000 টাকায় হয় না বর্তমান বাজারে। আমার কথা হচ্ছে স্যার, চাকরি তার ছাড়ার দরকার নাই, সে চাকরির জন্য চেষ্টা করুক, কিন্তু পাশাপাশি এমন একটা স্কিল করুক যে আইটি সেক্টরে আমি তো আসলে সব শিখতে পারবো না। এমন কোন জিনিসটা আছে যেখান থেকে শুরু করা যায়, যেটা আমি পড়ার পাশাপাশি 3 বছর আমি টানা হচ্ছে মোবাইল থেকে ইউটিউব মার্কেটিং, স্মার্টফোনে। হ্যাঁ স্মার্টফোনে। তো আপনি মোবাইল থেকে শুরু করেন, সমস্যা কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা বিদ্যাবাড়ির সাথে যুক্ত আছেন, আজকে আপনাদের জন্য মহা গুরুত্বপূর্ণ একটা লাইভ, এবং গুরুত্বপূর্ণ প্লাস এটা একটা এক্সেপশনাল লাইভ হতে যাচ্ছে। কারণ এই লাইভে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আমার পেছনেই লেখা আছে চাকরি নাকি আইটি সেক্টর, এটা নিয়ে অনেকের কথা থাকে। তো এখানে কোনটা সেরা বা আপনাদের কোথায় যাওয়া দরকার, এই ক্ষেত্রে আমাদের আইটি সেক্টর নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, যে চ্যানেলে আপনারা যুক্ত আছেন অনেকেই, আমাদের ফেসবুকে যারা যুক্ত আছেন, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, এই দুইটা চ্যানেলে মনিটাইজেশনের কাজ বা দুইটা চ্যানেলে অন্যান্য কাজগুলো যারা করে থাকে, হ্যাঁ, এই কাজগুলো যারা করে ওনাদের এই জার্নিটা কেমন ছিল। আমাদের ইউটিউব চ্যানেলটা 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি, এবং সেই উপলক্ষে আজকে এই বিশেষ লাইভটা। তো চাকরি নাকি আইটি সেক্টর, কোন সেক্টরে যাবেন, কোন সেক্টর সেরা, অথবা দুইটা কিভাবে কম্বিনেশন করবেন, নাকি আলাদা আলাদা রাস্তায় চলবেন, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবে আমার সাথে এই দুইজন আপনাদের পরিচিত মুখ। প্রথমে আছে আমাদের শ্রদ্ধেয় রফিক স্যার। আসেন স্যার। আমাদের রফিক স্যার আজকে দেখি স্যার হলো আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, স্যার আপনাদের পক্ষে কথা বলার জন্য থাকবেন। এবং দ্বিতীয়ত আমার সাথে আরেকজন আছেন আমাদের নাসিম স্যার। নাসিম স্যার সে হলো আপনার আইটি সেক্টরের সাথে বিদ্যাবাড়িতে যুক্ত আছে এবং আইটি সেক্টরের ক্লাসগুলো সেই নিচ্ছে। তো দুইজন সম্পূর্ণ দুই মেরুর মানুষকে আমরা সাথে পাচ্ছি। আপনাদের এই সরকারি চাকরি নাকি আইটি সেক্টর, কোনটা সেরা বা কোনটা নিয়ে কথা হবে, এটা আপনারাও বলবেন। এইখানে সবচেয়ে বড় ব্যাপারটা হলো আমরা আপনাদের মতামতের ভিত্তিতে, আপনাদের প্রশ্নের ভিত্তিতে এই দুইজনের কাছ থেকে জানবো যে আসলে কোন সেক্টরটায় যাওয়া উচিত। তো প্রথমে আমি রফিক স্যারকে কিছু বলার জন্য। ধন্যবাদ স্যার আপনাকে এবং সকলকে আমাদের পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ লাইভে আমি আছি, আমাদের শ্রদ্ধেয় সাজ্জাদ স্যার রয়েছেন এবং আমাদের নাসিম স্যার রয়েছেন। তো আসলে মূলত আজকে আমরা কথা বলবো আসলে চাকরি নাকি আইটি সেক্টর, আপনি নিজেকে কি হিসেবে দেখতে চান অদূর ভবিষ্যতে? এই মুহূর্তে মাথায় কার কি আছে সেটা একটু লেখো আগে দেখি। এই মুহূর্তে মানে আপনি কি করতে চান? আলোচনা ছাড়া আপনার কাছে কোনটা ভালো লাগে এটা আগে লেখেন, আমরা আলোচনায় যাওয়ার আগেই। আর এরপরে আমি আমার ডান পাশে আছে নাসিম স্যার, ওনার কাছে যাই। জি, ধন্যবাদ স্যার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যারা আমাদের বিদ্যাবাড়ি এবং বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আবারও লাইভে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আশা করি স্যারদের সাথে একটা খুব ভালো সময় কাটবে, যদিও আমি একা, তারা দুইজন, তারপরে একটু আশা করি যে ভালো একটা সময় কাটবে। ওই যে আইটি চাকরি মোটামুটি সমান তালে কমেন্ট করতেছে, কন্ট্রোভার্সি মোটামুটি 50-50 আছে স্যার, বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত যাই হোক, সমস্যা নেই। আজকে আমরা লাইভ শেষে ইনশাআল্লাহ আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনাদের আসলে কোন সেক্টরে যাওয়া উচিত। বিশেষ করে যেহেতু আমাদের মধ্যস্থতায় সাজ্জাদ স্যার আছেন, আশা করি বেস্ট একটা সলিউশন হবে আজকে ইনশাআল্লাহ। সাজ্জাদ স্যার আছে আপনাদের পক্ষে, হ্যাঁ, এবং আমরা মূলত আসলে কেউ পক্ষে বিপক্ষে নয়। একজন কমেন্ট করছে আইটি সেক্টর শেষ বয়সের খুঁটি হিসেবে শিখতেছি, আগে চাকরি। অসীম চন্দ্র দাস, আচ্ছা, চাকরি করতে চাই কিন্তু আইটিতেও কাজ করতে চাই। ওকে, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই, আইটি কিন্তু কিছুই বুঝি না। আচ্ছা স্যার, আজকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে শাহনেওয়াজ আল ফারাবি ওকে, একজন লিখেছে রাজিয়া সুলতানা চাকরি করতে চাই কিন্তু আইটিতেও কাজ করতে চাই। ভেরি গুড, এটা খুব ভালো কথা। আমি নিজেও কিন্তু চাকরির পাশাপাশি আইটিতে কাজ করতেছি। স্যার আপনি তো ফেসবুক পেজ থেকে বোধহয় ইনকাম করেন স্যার? খুবই অল্প, মাসে $15-20, $25 এরকম হয়। এখনো তো মানে আমি মানুষের ভিডিও দেই, নিজে তো এডিট করি। যাই হোক স্যার, এই বিষয় নিয়ে আমরা তাহলে বিস্তারিত ভিতরে একটু ঢুকি এবং তাদের সাথে চলেন আমরা আর কথা না বেরিয়ে মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে সরকারি চাকরি নিয়ে বোধহয় স্যার কিছু বলতে যাচ্ছেন। সরকারি চাকরি নিয়ে কথা বলতে চাই। প্রথমেই সরকারি চাকরির বেশ কিছু সুবিধা এবং অসুবিধা, এটা মোটামুটি আপনারা সবাই জানেন। আয় বাণিজ্যের কথা বলেন, সবকিছুর মূল তো আয় বাণিজ্য। মূল বাণিজ্যটা কিন্তু আসলে স্যার যেটা বললো আয় বাণিজ্য। তো ব্যাপারটা হচ্ছে কেউ কিন্তু আপনারা উইদাউট পারিশ্রমিকে কাজ করবেন না, যে সেটা সরকারি চাকরিও করবেন না, আইটিতেও কাজ করবেন না। যেখানে টাকা সেখানে চাচা, কাকা, একটা কথা আছে, যেখানে টাকা সেখানে কাকা। তো ফ্যাক্টটা হচ্ছে যে আমি সেখানেই যাব যেখানে আমাকে
আমি টাকা পাবো। সহজ কথা, বর্তমান আমরা যতই পড়াশোনা করি, যতই সৎ মানুষ হিসেবে গড়ে উঠি, যতই সুশিক্ষায় গড়ে উঠি না কেন, দিন শেষে কিন্তু টার্গেট লক্ষ্য একটাই, আমাকে টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম ছাড়া কিচ্ছু হইব না। স্যার টাকার স্কেলটা যদি ওকে, সরকারি চাকরিটা আমরা একটু দেখি। অনেক ছোট, বোঝা যাবে না। জুম করে এটা জাতীয় বেতন স্কেল 2015-তে। এটা যদি আমরা একটু দেখতে যাই, আসলে আমাদের বেতন স্কেলটা টোটাল সরকারি থেকে 20টা গ্রেড রয়েছে। আপনারা একটু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে একটু বললে হয়, কমেন্টে একটু বলেন। অনেকগুলো এখানে 20 গ্রেডের চাকরি রয়েছে, প্রথম থেকে 20 গ্রেড পর্যন্ত। এই 20 গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে আসলে কোন গ্রেডের বেতন স্কেলটা কেমন, আসলে শুধু বেতন স্কেল নয়, টোটাল মোট যে বেতনটা পাই, শুধু স্কেলই তো আসলে একটা চাকরির স্কেল। জাস্ট আপ এন্ড ডাউন, দুইটা আপ এন্ড ডাউনের কথা বলে দিই। যেরকম যারা একদম প্রথম গ্রেডের জব কর্মকর্তা, তার একটু আপনি যদি বলতেন স্যার, প্রথম গ্রেডের চাকরি কারা করে? প্রথম গ্রেড হলো সচিব, সিনিয়র সচিব যারা রয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ পোস্ট, এই পোস্টগুলো। এখানে তাদের বেতন হচ্ছে 78,000 টাকা নির্ধারিত, বেসিক বেতন। এছাড়াও বেতনের সকল সুযোগ সুবিধা সহ 2,20,000 টাকার কাছাকাছি তারা বলা হয়, আরো এক্সট্রা যেটা আর কি সম্মানী 2,20,000 টাকার কাছাকাছি। এবং এইটা কেউই প্রথম জীবনে পাওয়ার কোনো সুযোগ নেই, এটা একেবারে শেষ বয়স, 50-এর পরে লাস্ট 2, 3 বা 5 বছর। হ্যাঁ, এরকম যদি অবৈধ ইনকাম কেউ না করে, বৈধভাবে এই স্কেল পর্যন্ত পৌঁছতে অ্যাটলিস্ট 45 থেকে 50 বছর হওয়ার দরকার আছে। ওকে, দেন আমরা একটু খেয়াল করেন বেতন গ্রেড 2, যেটা একদম দ্বিতীয় শ্রেণী কর্মকর্তা, যাকে বলা হচ্ছে 66,000 থেকে 76,490 টাকা পর্যন্ত। না, এই গ্রেডগুলো স্যার, আমরা এই গ্রেডগুলো স্যার ডিটেইলস না যাই, যেগুলো আপনার ওপেনিং গ্রেড, এইটা যদি একটু বলেন। যারা জয়েনিংটা, নবম গ্রেড একটা, আর হলো নবম গ্রেড থেকে জয়েনিং শুরু হয় ইউজুয়ালি আমাদের বিসিএস ক্যাডার, ব্যাংক, এগুলো থেকে। যদি যারা বিশেষ ক্যাডার হয় বাংলাদেশে যেটাকে ফার্স্ট ক্লাস চাকরি বলা হয়, নবম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত, এবং উপরের দিকে উঠতে থাকে গ্রেডটা। তো নবম গ্রেডের কথা বলি। নবম গ্রেডের বেতন স্কেলটা হচ্ছে শুরু হয় 22,000 টাকা থেকে, এবং শেষ পর্যন্ত প্রমোশন পেতে পেতে বা ইনক্রিমেন্ট পেতে পেতে হ্যাঁ, আপনার বেতন স্কেলটা দ্বারা নবম গ্রেডের থেকে যদি আপনি রিটায়ার প্রাপ্ত হন, তবু আপনার দিন শেষে মানে শেষ বয়সে এসে স্কেল দাঁড়াবে 53,060 টাকা। এটা বেসিক, সাথে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। স্যার আমি তো চাকরি বিষয়ে স্যার একটু কম বুঝি, আমার একটু কোশ্চেন আছে যে আমাদের বাংলাদেশে যারা চাকরি করে তাদের আসলে বেশিরভাগ চাকরি কোনটাই হয়, নবম গ্রেড থেকে আপনার প্রথম গ্রেডে, নাকি এই দিকে নবম গ্রেডে পোস্ট কেমন? পোস্ট অল্প। নবম গ্রেড প্রথম শ্রেণীর কর্মকর্তা বলি, এটা হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে। এছাড়াও দেখবেন যে বিভিন্ন সহকারী পরিচালক যেটা হয়ে থাকে, যেমন এনএসআই সহকারী পরিচালক, বিভিন্ন সহকারী পরিচালক হয়ে থাকে। তবে এটা খুবই কম, কারণ সহকারী পরিচালক বলতে কি, একটা প্রতিষ্ঠান নরমালি একটা ভাবি যে আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি, আমার প্রতিষ্ঠানের পরিচালক আমি, আমার অবর্তমানে আমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখবো, তো সে থাকবে সহকারী পরিচালক হিসেবে। আমি সর্বোচ্চ 1টা 2টা বা 3টা নিয়োগ দিব, এর বেশি কিন্তু নয়। তার মানে উঁচু স্তরের পদগুলো, পদ সংখ্যা কিন্তু কম থাকবে। এরপরে আস্তে 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 কর্মীর সংখ্যা বাড়বে, যত নিচের পোস্টে যাব তত এমপ্লয়ি বাড়বে। তো এটা হচ্ছে ফ্যাক্ট। নবম শ্রেণীর যে চাকরিটা রয়েছে, নবম গ্রেডের চাকরি, এটা আসলে খুব বেশি পোস্ট তা কিন্তু নয়। ওকে, এটা খুবই সীমিত। ওয়ালাইকুম আসসালাম, সালমান শাহ আছে আমাদের সাথে। স্যার তাহলে আমি যেটা বুঝলাম স্যার আপনার কথায় একটু অ্যাড করি স্যার। তাহলে আমাদের দেশে আসলে বেশিরভাগ চাকরির জন্য মানুষ যেটা যুদ্ধ করতেছে আর কি, সেটা হচ্ছে স্যার এই দিকে দশম গ্রেড থেকে নিচের দিকে। এখানে কথা বলতে পারি, দশম গ্রেডের কথা যদি বলি, দশম গ্রেডটাও কিন্তু মানে 16,000 টাকা শুরু থেকে শুরুতে আর কি। দুইটা চাকরির কথা আমি বলি, একটা হলো আপনার 22,000 স্কেলে টোটাল সর্বসাকুল্য 35 থেকে 37,000 টাকার মতো হাতে পাবেন, সকল সুযোগ সুবিধা সহ। আর দশম গ্রেডে 16,000 টাকা বেসিকে সকল সুযোগ সুবিধা সহ সর্বোচ্চ 25 থেকে 27,000 টাকার মতো হাতে পাওয়া যায়। ব্যাংকে যেখানে লাঞ্চের সুবিধা আছে, লাঞ্চে হলো আপনার 25টা কর্মদিবসে আপনার 25 কর্মদিবসে 5,000 টাকাই হতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, 5,000 টাকা হতে পারে। তো 24 আর 5 29 হতে পারে একেবারে হাইয়েস্ট। এর বাইরে কিছু সেক্টরে ট্রেনিং বা অন্যান্য ফ্যাসিলিটিস থাকে, তা অল্প, ধরেন আর 5-10,000 মাসে। বলে রাখি, নাসিম ভাইয়ের কথার সঙ্গে একটু তুলনা করি, নবম গ্রেড এবং দশম গ্রেড, এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী। এটা প্রথম শ্রেণী এবং এটা দ্বিতীয় শ্রেণী, এবং দ্বিতীয় শ্রেণী একটাই গ্রেড। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণী একটাই দশম গ্রেড, এবং এটা কিন্তু পোস্ট সংখ্যা খুবই কম স্যার। আমি বলবো নবম গ্রেডের থেকেও এটা কম। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পদ সংখ্যা খুবই কম থাকে। আর আমি একটা কথা বলি, সেটা হলো আপনার টোটাল বাংলাদেশে এখন বেকারের সংখ্যা 26 লাখ। আর সরকারি চাকরিতে প্রতি বছর 1 লাখও পদ নাই। প্রতি বছর যে 1 লাখ পদে নিয়োগ দেওয়া হয় এরকম প্রতি বছর বিশেষ ক্যাডার নেওয়া হয় সর্বোচ্চ দেখা যায় জেনারেল ক্যাডার থেকে 1 থেকে 1200টা, মানে 1000 থেকে 1200, আরো কম হতে পারে। যেমন জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার গুলো তো আলাদা আছে। আমরা স্যার আমাদের যে বর্তমানে যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে,
যেটা আমরা বলে থাকি টপ রেটেড, সেটা হচ্ছে 11 থেকে 20 গ্রেডের চাকরি। এটা কিন্তু টপ রেটেড এবং সর্বোচ্চ সংখ্যক জব এখানে হয়। 11 থেকে 20তম গ্রেডটা যেটা আছে এইখানে সর্বোচ্চ শুরু হলো সর্বোচ্চ 12,500 টাকা, শুরু হয় 12,500 দিয়ে শুরু হয়, আর লোয়েস্ট আছে 8,250 টাকা। আর আপনার মনে আছে রেলওয়ের যে ওয়েম্যান পদে যোগ করলো, ওয়েম্যান মানে হলো রেলওয়ের যারা এটা স্যার 19তম গ্রেডের চাকরি, পরিচ্ছন্নতা কর্মী, 19তম গ্রেডের একটা চাকরি, যেখানে সাকুল্য বেতন 12-13,000 টাকার বেশি না, মানে 8,500 টাকা হচ্ছে মূল এবং স্কেল। সেইখানে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ছিল। আমরা শিওর যে তারা শুধু চাকরি করবে স্টুডেন্টরা না, মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করে গিয়ে মাস্টার্স পাস করার লোকজনের কথা আমরা বলছি, বিভিন্ন ইউনিভার্সিটি। আমরা কোনো ইউনিভার্সিটিকে ছোট করতে চাচ্ছি না বা কোনো পড়াশোনার ব্যাপারটা, আমি জাস্ট একটা কথাই বলতে চাচ্ছি, এই অ্যামাউন্টের পার্থক্যটা এটা কিন্তু কেউ দেখে না, সবাই সরকারি চাকরি প্রয়োজন, এটার জন্যই চলছি আমরা। তবে স্যার সরকারি চাকরির বেতন স্কেলটা যেমনই হোক, ফ্যাক্টটা হচ্ছে আমাদের প্রত্যেকেই শুধু টাকা ইনকাম করতেই চাই তা কিন্তু নয়। টাকা ইনকাম করার পাশাপাশি আমরা কিন্তু চাই যে সমাজে একটা আমার স্টেবল পর্যায়ে আসতে, সমাজে যেন আমাকে কেউ একজন সম্মান করুক, এটা কিন্তু সবাই চায়। তো ফ্যাক্টটা হচ্ছে সরকারি চাকরি বর্তমান যেটা অবস্থা, সরকারি চাকরি যাদের হয়, যারা করে, তাদের কিন্তু সমাজে একটা আলাদা ভ্যালু ক্রিয়েট হয়, একটা আলাদা ফেস ভ্যালু হয় সেইখানে। এই অংশটা থেকে কিন্তু আমরা এটা বলতে পারি। তো ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো 11 থেকে 20তম গ্রেড, এটা হচ্ছে সাথে স্যার এটা একটু আগে বললো, যেখানে সর্বোচ্চ স্যালারি জয়েন হবে 12,500 টাকা। স্যার একটু যদি অ্যাড করতে চাই, খুবই ভাইটাল একটা চাকরি, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ। তো প্রাথমিকের সহকারী শিক্ষক 13তম গ্রেড, এবং এই 13তম গ্রেডের স্যালারিটা, বেসিক স্যালারিটা হচ্ছে 11,000 টাকা। এবং আপনি যদি এখান থেকে যদি কোনো রকম পদোন্নতি না হয়, মানে প্রধান শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট, মানে প্রধান শিক্ষক যদি না হতে পারে, সেক্ষেত্রে এই পদ থেকেই রিটায়ার্ডের পূর্ব মুহূর্তে গিয়ে তার স্যালারি স্কেলটা বেড়ে হবে 26,590 টাকা। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বেতন প্লাস একটা গ্রেড বাড়ে স্যার, হেডমাস্টার হলে সে 12তম গ্রেড, 12তম গ্রেড পাবে, 12তম গ্রেড পর্যন্ত। তো ফ্যাক্ট হচ্ছে যে এইখানে আমাদের 11,000 টাকাই শুধু টাকা নয়, এখানে যখন আমার প্রাথমিকের একজন শিক্ষক হিসেবে সে নিয়োগ প্রাপ্ত হবে, তার যে একটা এলাকায়, নিজ এলাকায়, এটা তো নিজ জেলাতে নিয়োগটা হয়ে থাকে, নিজ উপজেলাতে নিয়োগ হয়ে থাকে, তো ওই উপজেলায় এবং ওই তার এলাকা, গ্রাম বলি, ইউনিয়ন বলি, তার যে একটা আলাদা ফেস ভ্যালু তৈরি হয়, একটা সম্মান আসে, এটা কিন্তু স্যার অন্য কোথাও পাবেন না। আর বিশেষ করে একটা কথা বলতেই হয়, সিজার রহমান লিখেছেন স্যার সিকিউরিটি আছে। আমি এই কথাটাই যাচ্ছিলাম যে সরকারি চাকরির সবচেয়ে বড় ব্যাপারটা হলো ভালো বউ পাবেন, এটা প্রথম কথা। স্যার মারুফ ভাই লিখছে বিয়ের বাজারে ভালো ভ্যালু পাওয়া যায়। স্যার মারুফ ভাই লিখছে, স্যার উকি দিয়ে কি দেখে আফটার ক্লাস পাই না, তাই মন খারাপ। উকি দিয়ে দেখছি আপনাদের কমেন্ট গুলো, আমার সামনে ক্যামেরা আছে, এই ক্যামেরার কারণে একটু উকি দিয়ে দেখতে হচ্ছে সামনের বোর্ডটা, বিশেষ করে কমেন্ট গুলো। আসেন তাহলে আমরা এটা মোটামুটি বুঝে নিলাম, বাংলাদেশে সরকারি চাকরি করা মানে আপনার 12,000 থেকে নিয়ে সর্বোচ্চ 35 থেকে 40,000 টাকা মাসে বেতন পাওয়া। এই পর্যন্ত। আরেকটা কথা যেটা বলতে চাই, যে এটা একটু দেখাতে চাই আমাদের একটু পরিসংখ্যানটা, যে বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা 25,90,000। এটা রিপোর্টটা হচ্ছে 7 মে, জুলাই, আগস্ট, স্যার আগস্ট প্রায় শেষ আসছে, তো আরো বেকার কিন্তু বাড়বে, কমবে না। 26 লাখ বলতে হয় স্যার, এটা 26 লাখ বলা যায়, 25,90,000। এবং এরা কিন্তু কেউ মেট্রিক পাস বা এ পাস না, এরা প্রত্যেকে হলো অনার্স মাস্টার্স পাস, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট লোকজনের সংখ্যা হলো 25,90,000। আর প্রতি বছর বাংলাদেশে আপনার 1 থেকে 1.5 লাখ সর্বোচ্চ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, আর বাকি 24 লাখ মানুষ চাকরি পাবে না, এটা মোটামুটি কনফার্ম। কিন্তু তার মধ্যে আমরা বলি যে হার্ট এন্ড সোল ট্রাই করে একটা চাকরি অবশ্যই আপনি তুলে নেবেন। জাকিরুল ইসলাম লিখেছে, সুন্দরী বউ পেতে হলে সরকারি চাকরি দরকার। হ্যাঁ, সুন্দরী বউ পেতে স্যার এইটা স্যার এখন আর আমি বিশ্বাস করি না স্যার, বর্তমান সময়ে যদি আপনি হিসাব করেন, আমি এটা কোনোদিনও বিশ্বাস করি না যে সুন্দরী বউ পেতে। এই 25 লাখ মানুষের মধ্যে থেকে বছর শেষে চাকরি পাবে 1 লাখ বা 2 লাখ মানুষ ধরলাম স্যার। তার মানে রফিক স্যার যেটা আমাকে ক্লিয়ার করতেছে, যে সে হচ্ছে এই 25 লাখ মানুষ থেকে সে সাকসেসফুল মানুষ বানাতে পারতেছে 1 লাখ বা 1.5 লাখ প্রতি বছরে। সরকারি চাকরি। আচ্ছা, এই 25 লাখ মানুষকে যদি আপনি আমার আইটি সেক্টরে দেন স্যার, দুইজনের উদ্দেশ্যেই, আমি এখান থেকে মিনিমাম 5 লাখ লোককে সাকসেসফুল তৈরি করবো স্যার। সাকসেসফুল বলতে কি? ভালো একটা ফিক্সড অ্যামাউন্ট আর্নিং করা। যেমন ধরেন আপনারা যেটা দেখালেন সরকারি চাকরিতে, যে মোটামুটি সবাই এভারেজ 12 থেকে 15,000 টাকা বা 30,000 টাকা সামথিং এরকম করতে পারবে। যেহেতু লো লেভেলে যদি আমরা আসি, আরো কমও আছে। তো আমাদের আইটি সেক্টরে এই 25 লাখ মানুষ যদি আমাদের কাছে আসে, বিশেষ করে আইটি সেক্টরে আসে, এবং তারা যদি একটু হালকা পাতলা ট্রেনিং প্রাপ্ত হয়, তাহলে আমার মনে হয় যে এখান থেকে শিওর এবং ওভারঅল শিওর বলা যায়। হালকা পাতলা ট্রেনিং বলতে, হালকা পাতলা বলতে স্যার এই যে ধরেন আমাদের এই সেক্টর তো অনেক ধরনেরই বিষয় আছে, যেমন ভিডিও এডিটিং বলেন, ইউটিউবিং বলেন, তারপর হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন। পারি না, যদি আমি করতে যাই তাহলে আমার প্রথমে কোন জিনিসটা শিখলে ভালো হয় বর্তমান বাজারের প্রেক্ষাপটে? এই প্রেক্ষাপটে যে কোনো একটা জিনিস, আপনার সবথেকে বড় কথা হলো স্কিল স্যার। আপনি যে কোনো একটা জিনিস, এই কথাটা
সাথে আমরা দুইজনই বোধহয় একমত, বা আপনারা যারা আছেন একমত কিনা, যে পুরা বা দেশে বা পুরো ওয়ার্ল্ডে ভবিষ্যতে আইটি সেক্টর এটা আসলে বড় রাজত্ব করবে স্যার, 100%। কিন্তু রাজত্ব করতে গেলে আইটি সেক্টরে আমি তো আর আসলে সব শিখতে পারবো না। এমন কোন জিনিসটা আছে যেখান থেকে শুরু করা যায়, যেটা আমি পড়ার পাশাপাশি, কারণ আমরা অনেকেই আছি আজীবন পড়াশোনা করছি, সার্টিফিকেট নিয়েছি, এখন চাকরির জন্য চেষ্টা করতেছি, পাশাপাশি আমরা ট্রাই করতে পারি, এরকম কোন জিনিস আছে? স্যার এইটার পাশাপাশি আপনার, আমি যদি বলি যে আপনার যদি মনে করেন স্যার সর্বোচ্চ কথা হলো আপনি ফিনিশিং, কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা কিন্তু বলুন। না স্যার, আমি আপনাদের পক্ষেই আছি। আমি একটু স্যার এই করতে চাই, আপনাদের পক্ষ থেকে আমি প্রশ্নগুলো আমি একটু স্যার এই করতে চাই, কমেন্ট দেখছি আমি আপনাদের। আমি একটু স্যার ক্লিয়ার করতে চাই। এখানে বড় কথা হলো আপনি কোন সেক্টরে আসবেন এইটাই শোনা, এখানে আপনার ভালো লাগাও ডিপেন্ড করে স্যার। ফ্রিল্যান্সিং মানে এটা কিন্তু স্যার একটা মুক্ত সেক্টর, এটা আপনি জানেন। সো আপনার কোন কাজটা করতে ভালো লাগে, আপনি কোন কাজটা খুব বেশি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং যত বেশি করেন না কেন ওইটার প্রতি আপনার কোনো প্রকার বিরক্তি কাজ করে না, আপনি সেই জিনিসটাকে বেছে নিতে পারেন স্যার। যে কোনো একটা জিনিস ওয়ার্ল্ডে বোধহয় এখন 150 কোটির মতো ফ্রিল্যান্সার আছে। হ্যাঁ স্যার, অনেক স্যার আমাদের মতো ফ্রিল্যান্সার। এবং আরেকটা অবাক করার ব্যাপার, সেটা হলো বাংলাদেশ 2 নম্বর র্যাঙ্কিং। আর এটা কিন্তু স্যার আপ ডাউনই করে, অলওয়েজ 2 নাম্বার 3 নাম্বার এরকমই থাকে। আর স্যার আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের বিশ্বে যত ফ্রিল্যান্সার আছে এর মধ্যে থেকে প্রায় 70% মানুষ 35 এর নিচে। একটা প্রশ্ন করছেন ইমামুল ভাই, উনি একটা প্রশ্ন করছেন যে মোবাইল দিয়ে কাজ করা যায় এরকম কোন টুকটাক কাজ? অবশ্যই স্যার, অ্যাভেলেবল। সবার তো আসলে স্যার আপনারা সুযোগ দিলে আমি একটু তাদেরকে একটা জিনিস প্রেজেন্ট করতে চাই স্যার। আচ্ছা স্যার, এই দুইটা জিনিস আপনারাও বোঝার ট্রাই করবেন, স্যারদেরকেও আমি বোঝাবো। স্যার এইখানে হ্যাঁ স্যার, মোবাইল থেকেই আমরা যাবো, এটা ফিনিশিং মোবাইল থাকবে অবশ্যই। মোবাইল দিয়ে কিছু আচ্ছা, আমি আসলে এখন নাসিম ভাইয়ের কাছ থেকে দেখবো আসলে কিভাবে আইটিতে আপনি একটু সময় ব্যয় করতে। ভাই কত সময় মোটামুটি প্রতিদিন 1-2 ঘন্টা এরকম? না, রাকিব ওয়াহিদ লিখছে আইটি সেক্টরে ভালো করতে হলে আসলে 1-2 ঘন্টা সময় দিলে হবে না, কমপক্ষে 5 থেকে 8। এইটা আমি তাকে স্যার প্রুফ করে দেব, এই জিনিসটা আমি তাকে প্রুফ করব যে আসলে এখানে 1-2 ঘন্টা অনেক কিছু সম্ভব স্যার। আচ্ছা স্যার, আমরা তাহলে এই আলোচনা আসি। শুনি যে বাংলাদেশে তৌহিদ আফ্রিদি বা বাংলাদেশে এরকম যারা এরকম আরো অনেক আছে, আমি শুধু স্যার এখন আপনি যদি প্রথম দিনেই স্কিল ডেভেলপ করেই যদি প্রথম দিনেই ভাবেন যে আপনি তৌহিদ আফ্রিদি হবেন, আসলে আমরা শুনি যে ওনারা সবাই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে। ইভেন আমাদের হিরো আলম সাহেব 2.5 মিলিয়ন ফলোয়ার থেকে তো এই হিরো আলমের ব্যাপারটা, আমি যেহেতু মার্কেটিং নিয়ে মোটামুটি কাজ করি, আমি একটু আপনাদের বলি। হিরো আলমের ব্যাপারটা আমরা দেখতেছি স্যার নেগেটিভ। যেমন ধরেন আমাদের মাথায় যখনই আসলো তারাও হাসলো, আমরাও হাসলাম স্যার, নাকি? কিন্তু দেখেন আমাদের এই মাইন্ডসেটটাকে হিরো আলম কাজে লাগিয়ে কিন্তু প্রত্যেক বছর কত টাকা ইনকাম করে। নতুন নতুন গান বানায়, গান কিন্তু গান কেন বানায় স্যার? তার মানুষ হাসির ছলে হইলেও তার গান দেখে, তো তাহলে তার বানাইতে তো সমস্যা নাই, ইনকাম তো হচ্ছে স্যার। এই জন্য মূলত হচ্ছে আমরা বলতে পারি যে এখানে আসলে মার্কেটিং পলিসিটা স্যার ইস্যু। ওকে স্যার, তাহলে দেখেন সফলতা কিন্তু আসলে সহজ না, সেটাও বলে, সেটাও অবশ্যই। এটা কিন্তু একটা এলার্মিং বিষয়, মানে জাস্ট শখে শখে আসলাম একটু উকি দিয়ে দেখে গেলাম এরকম না। আস্তে আস্তে লেগে থাকতে হয়, আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ হবে, আপনার ডেভেলপমেন্ট ইমপ্রুভ হবে, স্কিল বাড়তে থাকবে, তখন দেখা যাবে আপনি একটা পর্যায়ে যাবেন। এটার মানে এই না যে আপনি একদিন বা 1 সপ্তাহ বা 2 মাস কাজ করে পেয়ে যাবেন না। দুই দিকে গেলে যেই দিকেই যান, আপনার আমার সেক্টরে আসেন পড়াশোনা, সেখানেও সময় দেওয়া লাগবে, আইটি সেক্টরে যান সেখানেও সময় দেওয়া লাগবে, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সময় দেয়াই লাগে। তবে স্যার আমি একটু জিনিস বলতে চাই যে আইটি সেক্টরটা হচ্ছে এরকম একটা সেক্টর যেখানে যে কোনো সময় একটা ম্যাজিক বা মিরাকল ঘটতে পারে আপনার সাথে স্যার। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে রাত্রে ঘুমাইছেন, সকালবেলা উঠে দেখছেন আপনার 1 মিলিয়ন ফলোয়ার, যেখানে একটা ফেসবুক পেজে যেখানে একটা মিরাকল ঘটতে পারে স্যার। এই জিনিসটা হচ্ছে আইটি সেক্টরের সবথেকে মজা আর কি স্যার। তো স্যার এই জিনিসটা যে জন্য এনেছি, তো এইটা একটু দেখেন স্যার। এখানে যে জিনিসটা আমি প্রেজেন্ট করতে যাচ্ছি মূলত এটা হচ্ছে আমাদের স্যার বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল। একটু বড় করলে বোধহয় অবশ্যই স্যার, বড় করে কমেন্ট করেন, একটু বড় করে দেখাচ্ছে আমরা আছি। আমাদের এই চ্যানেলে মূলত হচ্ছে স্যার দেখেন গত আপনার 6 মাসের অ্যানালাইসিস, এটা মার্চের 1 তারিখ থেকে এখন আগস্টের 30 তারিখ পর্যন্ত বা আজকে 31 তারিখ পর্যন্ত, যেটা বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল স্যার। তো এই বিষয়টা হচ্ছে আমাদের 4 লাখ কিন্তু পূর্ণ হয়েছে স্যার। আমি জাস্ট ওটা রাখি নাই, আমি জাস্ট এখানে তাদেরকে এইটাই দেখাইতে চাইছি আমার এই যে 3 লাখ থেকে স্যার 4 লাখে আসতে আমার কত কি করা লাগছে এবং কত টাকা আমি ইনকাম করছি ইউটিউব থেকে, সেই জিনিসটা আমি আর কি স্যার তাদেরকে প্রেজেন্ট করলেই তারা বুঝতে পারবে যে এই সেক্টর থেকে আসলে কি কিছু একটা করা সম্ভব স্যার। তো স্যার এইখানে যদি আপনি একটু দেখেন, এখানে দেখতে পারবেন স্যার একটা জিনিস যে আমাদের এই চ্যানেলের মধ্যে গত আপনার হচ্ছে 6 মাসে স্যার $1039.34 ইনকাম হয়েছে স্যার। $1039.34 স্যার। কয় মাসে? এটা 6 মাসে স্যার, লাস্ট 6 মাসে আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল থেকে স্যার। আরেকটা জিনিস আপনাকে ইনফরমেশন দেই, আমাদের যে আরপিএমটা আসে, আরপিএম মানে হচ্ছে আপনার 1000 যে ভিউজটা হবে, আপনার ইমপ্রেশন হবে অ্যাডে, ওইটার উপরে দেয়। তো আমাদেরকে দেয় মাত্র হচ্ছে 8 টাকা স্যার, বাংলাদেশি টাকায় 8 টাকা।
এই 1000 ইমপ্রেশনের উপরে 1000 ইমপ্রেশনের উপরে 8 টাকা দেয় আরপিএম, মানে খুবই লো রেট একেবারে। আচ্ছা। এটা হচ্ছে স্যার এডুকেশন সেক্টর, এই কারণে এখানে অ্যাডটা অত বেশি আসলে পপুলার না। কোন এই ফলে সেক্টরগুলোতে অ্যাডেরই এইটা স্যার আপনি যদি আইটি সেক্টর বলতে আমি যদি বলি আপনাকে বিভিন্ন টেকনোলজি দেয় না, ফেসবুকে কিভাবে অ্যাকাউন্ট করবেন, ইউটিউবে কিভাবে অ্যাকাউন্ট করবেন, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন, এই জিনিসগুলো যে স্যার দেয় ওইগুলোতে হচ্ছে আপনার সব থেকে বেশি আর্নিং থাকে। এরকম হয়, এটা ডিপেন্ড করে কন্টেন্টের উপরে যে তারা কত টাকা আপনাকে দিবে স্যার। পারে যেমন 1000 রিঅ্যাক্টের উপরে, 1000 রিঅ্যাক্টের উপরে, রিঅ্যাক্টের উপরে না স্যার, এটা হচ্ছে আপনার মানে ভিউর উপরে, ভিউ এর উপরে। হ্যাঁ, আমরা যেটা পাচ্ছি আরপিএম মানে হচ্ছে প্রতি 1000 ভিউ আমরা 8 টাকা করে পাচ্ছি আমার হিসাব অনুযায়ী যেটা আসে আর কি স্যার। এটা আমি লাস্ট অ্যানালাইসিসে দেখেছি। আর যদি তারা অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করে, এডুকেশন সেক্টরে খুবই কম মানুষ কাজ করে স্যার, তো তারা যদি অন্য কন্টেন্ট নিয়ে কাজ করে এভারেজ স্যার আপনি 30 টাকা ধরতে পারেন। তার মানে আমরা ধরে রাখলাম এটা আর কি মাইন্ডে রাখেন যে আমরা 30 টাকা ধরতে পারি এভারেজ আর কি, 1000 ভিউতে 30 টাকা আসতে পারে, আসতে পারে না, আসবে, কিন্তু আমরা এভারেজ ধরতেছি, 30 এর আশপাশেই থাকবে, আমরা এভারেজ ধরতেছি। তো স্যার এইখানে তাহলে আমরা যেটা পাইলাম যে আমাদের $1039 আর্নিং আসলো গত 6 মাসে স্যার। এই যে আমাদের 4 লাখ টাকা আচ্ছা, একজন একটা কমেন্ট করছে আমাদের ইউটিউবে, জি, স্যার। মনিরা খান লিখছে, স্যার আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, ফ্রি পিক এন্ড স্টার স্ট্রোক, আচ্ছা স্টার স্ট্রোকে লাইন আর্ট, ভেক্টর ইনস্টলেশন, কিন্তু তেমন একটা ইনকাম হচ্ছে না, কি করতে পারি? অবশ্যই স্যার সলিউশন পাবে সে। আচ্ছা। তো স্যার এরপরে যে স্লাইডটা আমি রেখেছি দেখেন, এইটা হচ্ছে আমাদের তাহলে $1039 যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাদের উদ্দেশ্যে, তাদের যাতে বুঝতে সুবিধা হয়, এই টাকাকে যদি আমরা টাকায় কনভার্ট করি আর কি ডলারকে, তাহলে আমাদের স্যার মান্থলি এই যে 6 মাসে ইনকামটা দাঁড়াইছে হচ্ছে, এতক্ষণ কম মনে হয়েছে স্যার বিষয়টা 119 টাকা এখন বর্তমান বাংলাদেশে একদম ইনস্ট্যান্ট এই যে একটা। তো এইটা এতক্ষণ কম মনে হলো স্যার, এখন কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হচ্ছে স্যার। 1,24,177 টাকা 59 পয়সা স্যার 6 মাসে আমাদের লাস্ট আর্নিং বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল থেকে, মাত্র হচ্ছে আমাদের আরবিএম রেট। আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের কিন্তু ফাউন্ডার প্রথম থেকে ইনি কাজ করতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখেন সেটা নিয়েও কাজ করতেছেন, এবং আমাদের নতুন যারা স্টুডেন্ট কোর্স করছেন ওনাদের কোর্সের সাথেও সেই যুক্ত আছে। তো সেই হিসাবে সে এটার নারী নক্ষত্র সবকিছুই জানে আমাদের এই চ্যানেলটার। আচ্ছা স্যার, যেটা বলতেছিলাম আর কি, থ্যাংক ইউ স্যার ইনফরমেশন দেওয়ার জন্য তাদের। তো এখানে হচ্ছে তাহলে আমরা যেটা ধরলাম স্যার 1,24,177 টাকা স্যার। এখন মনে করেন স্যার আমাদের এটা তো একটা প্রতিষ্ঠান, এটা তো প্রতিষ্ঠান ওয়াইজ চলতেছে, এখন ব্যক্তিগততে হিসাবে আসি স্যার। এই 6 মাসে আমার এই 1,24,177 টাকা আর্নিং করতে কি করা লাগছে স্যার? দেখেন আমার এই 1,24,000 মানে আমি হচ্ছে 24,177 টাকা ধরলাম, 1,25,000 টাকা। আচ্ছা 25,000 টাকা স্যার, যাই হোক আমি এইটাকে 6 মাসের স্যালারি হিসেবে ধরবো। এখন একজন মানুষের স্যালারি হিসেবে ধরেন আমার স্যালারি, এখন আমার যদি স্যালারি ধরি তাহলে স্যার একজন ব্যক্তির স্যালারি পড়বে 20,696 টাকা, মানে 20,696 টাকা, যেটা এইমাত্র ডফিক্সের আছে তাদের চাকরি সেক্টরে যেটা দেখালো, তার থেকে আমার মনে হয় কিছু কিছু চাকরি থেকে কিছুটা এভারেজ। বাংলাদেশে 13তম গ্রেডেও পায় না, 13তম গ্রেডে 17,600 টাকা প্রাইমারি স্কুলের শিক্ষক যারা, আর 20,000 টাকা আছে কলেজের প্রভাষক পদে, 22,000 টাকা, সাথে 1,000 টাকা, 23,000 টাকা বেতন পায়। বললাম আর কি নবম গ্রেডের কাছাকাছি, নবম গ্রেডের বেশি গুলো 22,000 স্যার, তাহলে প্রায় কাছাকাছি আমি চলে গিয়েছি অলরেডি প্রত্যেক মাসে আমার আর্নিং যেটা দাঁড়াচ্ছে। তো এবার আসেন স্যার, এই যে 6 মাসে আমার মূলত কি কি করা লাগছে এই চ্যানেলে? 6 মাসে আসলে এই টাকাটা কেন আসলো, আর কি আমি কষ্টটা করছি স্যার এখানে একটু দেখেন। স্যার আমাদের ফেসবুক পেজে অলওয়েজ প্রোগ্রাম থাকে, তো স্যারের কথা হলো আমার বিদ্যাবাড়ির জন্য ইউটিউব চ্যানেলের জন্য স্যার আলাদা কোনো আমাকে কন্টেন্ট দেয় না। তো আপনারা যেটা ফেসবুক পেজেই করতেছেন আমি ওই জিনিসটাকে আমার ইউটিউবে নিচ্ছি। কিরকম ভাবে দেখেন স্যার, আমি টোটাল 6 মাসে মানে বিগত 6 মাসে এখানে একটা চমৎকার কমেন্ট চন্দা অধিকারী লিখছেন যে আমার ছেলের বয়স ছন্দা অধিকারী আমার ছেলের বয়স 15 বছর, সে পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং করে। বেস্ট অফ লাক, আমাদের থেকে এগিয়ে আসছে। আচ্ছা স্যার, তাহলে স্যার এবার একটু আগাই। আমি টোটাল ভিডিও দিছি আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে 132টা স্যার ভিডিও দিছি, 6 মাসের কিন্তু আপলোড দেওয়া হয়েছে। আচ্ছা, তো 6 মাসে আমি 132টা ভিডিও দিছি, আর আপনারা যে লাইভ গুলো নিছেন ওই লাইভ হচ্ছে আমি 172টা শেয়ার করছি স্যার। এইটাই যদি আপনি একটু কনভার্ট করেন আর কি, তাহলে প্রতি মাসে আমার কন্টেন্ট দেওয়া লাগছে 50 থেকে 51টা, মানে এভারেজ প্রতি মাসে 50টা। 6 মাসে স্যার, হ্যাঁ 50টা কন্টেন্ট আমি দিছি। তা আমি যেটা আর কি ফিনিশিং এ যেতে চাচ্ছি স্যার আর কি, আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছি। তো এই 50টা কন্টেন্ট দিতে একজন মানুষের প্রতিদিন কয়টা স্যার এভারেজ, প্রত্যেক মাসে একজন মানুষের 2টা করে কন্টেন্ট এভারেজ পড়তেছে, তাহলে আর একটু বাড়তো, ইনকাম একটু বাড়তো স্যার যদি 2টা করে পড়তো। তাহলে এবার আসেন যে তাহলে 12,000 টাকা বেতনে এখন আমি চাচ্ছি স্যার, আমি এখন সরকারি চাকরি পেয়ে গেছি, বা না পাই আর না পাই যাই হোক না কেন, এখন আমি চাচ্ছি 12,000 টাকা বেতনে, কারণ আমার এভারেজ 20,000 টাকা ইনকাম আছে, আমি 12,000 টাকা বেতনে একটা স্যার এমপ্লয়ি রাখবো। এখন এটা কেমন হয় বলেন, আপনারাই বলেন। আপনারা স্যার আমাদের বাংলাদেশের সেক্টরে চাকরির খাতে যে আপনারা যেটা বললেন যে 1 লাখ 1.5 লাখ সার্কুলার হচ্ছে, আমি এখন কর্মসংস্থান করে দিছি একজনকে অলরেডি।
আমি নিজে আর্নিং করতেছি, একজনকে অলরেডি কর্মসংস্থান করে দিছি স্যার। তো এইখানে যখন একটা লোককে আমি 12,000 টাকা বেতন দিয়ে বলবো আমাকে প্রতিদিন আপনি 2টা ভিডিও আপলোড করে দিবেন, 2টা ভিডিও এডিট করেন বা আপলোড করে দিবেন আমাকে, এইটুকু তার আমি কাজ দিব, তার জন্য সহজ, আমার জন্য সহজ। তো তাহলে স্যার আপনি একটু হিসাব করলে দেখবেন। এই জায়গায় আমার একটা প্রশ্ন, যে সাবস্ক্রাইবার কই পাবে সে? স্যার এইগুলো নিয়ে আসতেছি স্যার। তো প্রতি মাসে মালিকের লাভ হচ্ছে স্যার, আমার প্রত্যেক মাসে থাকতেছে 8,696 টাকা। এখন স্যার আমি কিন্তু এর আগে চাকরি করতাম না, আমি তখন হচ্ছে বেকার, এই জন্য আমার চ্যানেল নিয়ে আমি নিজে কাজ করতাম। আর এখন হচ্ছে আমি চাকরি পাইছি, তার মানে হলো এখন যেহেতু আমার চাকরি আছে, এখন আমি কি করলাম, একটা লোক রাখলাম, তারে 12,000 টাকা দিলাম, আর আমি প্রত্যেক মাসে হচ্ছে 8,696 টাকা করে ইনকাম করতেছি স্যার। তাহলে এই জিনিসটাই দেখেন স্যার, আমার 6 মাসে লাভের পরিমাণ দাঁড়াইছে 52,000 টাকা। অথচ আমি আরো একজন মানুষকে কিন্তু স্যার প্রায় 6 মাসে আরো 70-80 টাকা তাকে দিছি, তার একটা কর্মসংস্থান। ইনভেস্টমেন্ট স্যার জিরো, একটা চ্যানেল। ঠিক আছে, এখন এইখানে স্যার লাভটা আসলে হইলো কি, বিষয়টা হচ্ছে যে লাভটা বা এই সাবস্ক্রাইবারটা কোথা থেকে আসতেছে স্যার, এইটা বুঝতে হলে আমাদের আবার একটু পিছিয়ে যেতে হবে। ওকে, পিছিয়ে যদি যাই, দেখেন পিছনে গেলে কি পাবো আমরা? স্যার আমাদের এই চ্যানেলে লাস্ট 6 মাসে সাবস্ক্রাইবার বাড়ছে 108টা, মানে 108K, 1,08,000। তো 1,08,000 সাবস্ক্রাইবার তো স্যার শুধু শুধু আসে নাই। ওই যে আপনাকে আমি একটু আগে দেখাইলাম 50টা করে প্রতিদিন যদি কন্টেন্ট দেই স্যার, 50টা কন্টেন্টে প্রতিদিন 10টা করে ভিউ আসুক, নতুন নতুন চ্যানেল একটা, তাহলে 10টা করে ভিউ আসলে তো 50টা চ্যানেলে আপনার প্রায় 1,000, মানে 50টা ভিডিওতে 1,000 ভিউজ হয়ে যাচ্ছে। এরকম ভাবে আপনি যখন স্যার কন্টেন্ট কোয়ালিটি ঠিক রাখতে পারবেন, যেমন বললেন স্যার আপনার ফেসবুক পেজে প্রতিদিন মাসে $12-13 ইনকাম হচ্ছে, এখন ওইখানে $12-13 আমি তো কোনো ভিডিও দেই না, আমি আপনি কিন্তু ওইদিকের ভিডিও চাকরির আপলোড আবার চাকরির পাশাপাশি এই জিনিসটা করতেছেন স্যার। আপনি এই জিনিসটাকে প্রফেশনাল নেন, কোয়ালিটিফুল ভিডিও দেন, আপনাকে কি ফলোয়ার বাড়বে না কমবে স্যার? না, অবভিয়াসলি। তো এইখানে ইউটিউবের বিষয়টা হচ্ছে আপনি যদি কন্টেন্ট স্যার রাইট ওয়েতে রাখতে পারেন, কন্টেন্ট কোয়ালিটি যদি আপনার ভালো থাকে, 100% শিওর থাকেন স্যার সাবস্ক্রাইব অটো বাড়বে, আপনাকে সাবস্ক্রাইব নিয়ে টেনশন করতে হবে না স্যার। এই কারণে আমি বলি যে আইটি সেক্টর বেস্ট আমার কাছে, কিন্তু আমি কখনো এটা বলবো না যে আইটি সেক্টরে আসলেই সে সফলতা পাবে স্যার। আইটি সেক্টরে আসলে সফলতা পাবে, তবে তাকে ধৈর্য ধরতে হবে স্যার, এইটা কনফার্ম। কাজও ভালো লাগার, কাজও ভালো লাগবে স্যার। হ্যাঁ, অনেকে তো মনে করে যে আইটি সেক্টরে যাবো, তো এই দেখাচ্ছে একটা জাস্ট একটা কথা যদি এখান থেকে বলি, আমরা যখন চাকরি দেওয়ার চেষ্টা করছি স্যার, এটা স্যার আপনার সামনে আসেন স্যার, আমরা যখন চাকরি দেওয়ার চেষ্টা করি স্যার, গ্রাজুয়েশন শেষ করার পরে এভারেজে আমাদের মোটামুটি ভাবে মিনিমাম 3 থেকে 4 বছর লাগতে হয়। হ্যাঁ, এটা মিনিমাম, এর আগে কিন্তু স্যার হয় না স্যার। আপনার গ্রাজুয়েশন তো কমপ্লিট করবেন, আপনার এভারেজ আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখছি যে একটা মানুষের এই যে সরকারি চাকরির প্রস্তুতি নিবে, যা করবে না করবে, একজন মানুষের চাকরি পেতে তার এভারেজ প্রত্যেক বছরে, মানে প্রত্যেক বছর যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় সেটা তো গেল, এরপর হচ্ছে মিনিমাম স্যার 27, 28, 29, 30 এই 4 বছরে হচ্ছে সে চাকরিটা পায়, এই 4 বছরে। তাহলে আমার কথা হইলো, ধরেন স্যার আমার কথাই বলি, আমার বয়স কত স্যার? আমার বয়স হচ্ছে, এখন যে বয়স না বলি, বিষয় হচ্ছে আমি কিন্তু স্যার অনার্সে পড়াশোনা করতেছি, চাকরি প্রস্তুতি আমিও নিচ্ছি, গ্রাজুয়েশন শেষ হয় না, কিন্তু আমার লেখাপড়া করার জন্য মিনিমাম ঢাকায় থেকে আমি যদি লেখাপড়া করতাম, আমার মিনিমাম প্রত্যেক মাসে আমার মা বাবা 10-12 হাজার টাকা, 20,000 টাকা আমার পিছনে খরচ করতো। এখন আমার মা বাবা তো আমার পিছনে 10-12 হাজার, 20,000 টাকা খরচ করেই না, উল্টা আমি তাদেরকে কিন্তু হেল্প করি। এই যে ব্যাপারটা, আইটি সেক্টরের মজাটা স্যার এইখানে। আমার কথা হচ্ছে স্যার, চাকরি তার ছাড়ার দরকার নাই, সে চাকরির জন্য চেষ্টা করুক, কিন্তু পাশাপাশি এমন একটা স্কিল করুক যে স্কিলটা দিয়ে তার ফিউচারে কাজে লাগবে, আমার কাছে যেটা মনে হয় আর কি স্যার। এখন আপনাদের মতামত। শুরু করছি, ভিডিওর কাজ শিখতেছি, ভিডিও আপলোড দিলে নতুন নতুন করে চাকরির পাশাপাশি ওইটাও করলাম আর কি। আসেন, তারপরে আর যে বিষয়টা নিয়ে বোধহয় কথা বলার কথা ছিল আমাদের, সেটা হলো আয় বাণিজ্য কেমন হয় স্যার। এইটা আমি যেটা রাখছি আমাদের এখানে আয় বাণিজ্যের ব্যাপার হচ্ছে, এখানে আয় বাণিজ্য আসবে আর কি তাদের। তো স্যার এখানে একটু যদি দেখেন, এই যে চ্যানেলটা, এটা হচ্ছে স্যার আমাদের বিদ্যাবাড়ি আইটিতে যে ইউটিউব মার্কেটিং কোর্সটা চলতেছে, যেখানে আমি ক্লাস নিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম 1 নাম্বার ব্যাচ এর স্টুডেন্ট আর কি, আমাদের 4 নাম্বার ব্যাচ স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়িতে যে আইটি কোর্স যারা করতেছে, কোর্সটা রয়েছে, এই কোর্সই করছে এমন একটা স্টুডেন্টের চ্যানেল। হ্যাঁ, তো এই স্টুডেন্টের হচ্ছে স্যার চ্যানেলটা দেখেন, মোটামুটি চাইলে স্যার ওপেন আছে, নাম ওপেন আছে, লিভনেস স্যার। তো এটা নাম স্যার ফেক না ইউটিউবে, আসলে ইউটিউবে স্যার অনেক সিক্রেট জিনিস আছে। তো এখানে স্যার সে মোটামুটি কোর্স চলাকালীন স্যার, এখনো কোর্স শেষ হয় না তার, তো প্রায় 16,700 সাবস্ক্রাইবার পাইছে সে। ভিডিও দিছে মাত্র 106টা স্যার। 106 ভিডিওতে 16,000। আপনি যে কোশ্চেনটা করছিলেন স্যার, সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে আর কি, তার ভিডিওগুলো হচ্ছে বানর নিয়ে করে আর কি, বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো সংগ্রহ করে বানরের ভিডিও করে আর কি, ফানি টাইপের ভিডিওগুলো আর কি। হ্যাঁ, ওই যে বানর যে ফানি টাইপ কাজকর্ম করে, কলা খায় বা ছুঁড়ে ফেলে দৌড় দেয়, লাফ দেয়, এই টাইপ ভিডিওগুলো আছে। তো এই ভিডিওতে মোটামুটি সে অলরেডি স্যার 16,000-এর মতো আপনার হচ্ছে সাবস্ক্রাইবার পাইছে। আমি যদি এটা বিস্তারিত আপনাকে আরেকটু দেখাই স্যার, তাহলে আরো বুঝবেন। এটা কি ওর চ্যানেল? জি, ডিরেক্টর চ্যানেল আমি চলে আসলাম।
তো এখানে যদি দেখেন স্যার ভিডিওগুলো কেমন কন্টেন্ট গুলো, এখানে আমি একটা ভিডিও জাস্ট একটু ওপেন করি, সর্বোচ্চ ভিউ পাওয়া আমি ভিডিওটাই ওপেন করি, শর্টস ভিডিও নিয়ে কাজ করে। তো ধরেন পপুলার ভিডিও আমি দেখি যেটা আছে পপুলার, এখানে মোটামুটি 7.8 মিলিয়ন ভিউ এক ভিডিওতে স্যার। একটা ভিডিও। হ্যাঁ, তো এইটা ধরেন আমি একটু প্লে করি, তার ভিডিওটা দেখেন, একটা ফানি ভিডিও স্যার। তো এই ভিডিওতে স্যার মোটামুটি স্যার আপনি কন্টেন্টটা একটু দেখেন যে এখানে মোটামুটি সে মাত্র 26 কে রিঅ্যাক্ট পাইছে একটা ভিডিওতে, লাইক পাইছে 26 কে, কমেন্ট আছে, ফলোয়ার হচ্ছে বা সাবস্ক্রাইবার 16.7 কে স্যার। আর এইখানে ইন্টারেস্টিং বিষয় যেটা হইছে স্যার, তার এই চ্যানেলে এভারেজ আপনি দেখেন একটা শর্টস ভিডিওতে মনিটাইজেশন করতে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ লাগে। তার চ্যানেল অলরেডি 8 কোটি হচ্ছে আপনার প্রায় 2 লক্ষ প্লাস হয়ে গেছে, 2680 হয়ে গেছে। তো এভারেজ বলতে গেলে মানে 8 মিলিয়ন প্লাস অলরেডি তার হয়ে গেছে। তার মানে ধারণা করা যাচ্ছে এই মাসের মধ্যে তার মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে, এরপর টাকা পয়সা তার শুরু হয়ে গেল, ইনকাম একটা গেল স্যার। আরেকটা স্যার ছোট্ট একটা জিনিস দেখাই, হ্যাঁ আরেকটা জিনিস আছে আমাদের, আরো স্যার এরকম ছোট খুঁটিনাটি আছে, বাট আমি বড় যেগুলো আছে এইগুলোই আর কি তাদের সামনে প্রেজেন্ট করি। আচ্ছা ওকে। তারপর হচ্ছে স্যার এই চ্যানেলটা, ভাইয়ের নাম হচ্ছে তর্পণ মুখার্জি আর কি, তো তার নিজের নামে ইউটিউব চ্যানেল, তো সে নাম দিছে হচ্ছে ইউটিউব তর্পণ আর কি তার চ্যানেলের নাম। তো এইখানে অনেকে আছে ইউটিউবে বিভিন্ন সময় ভিডিও টিডিও দেখছে যে ইউটিউবের চ্যানেলের নাম নাকি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ইউটিউব ভিডিও অনেকে দেখবেন। স্যার আমি আপনাকে এতটুকু একটা কথা বলি যে আমাদের বিদ্যাবাড়ি আইটিতে যদি আমাদের ইউটিউব মার্কেটিং কোর্সটা করে কেউ, তাহলে এতটুকু শিওর বলা যায় যে বাহিরে যে ইউটিউবকে তারা চিনতো আর ভিতরে আসার পরে যারা কোর্স করবে বিদ্যাবাড়ি আইটিতে, ওই ইউটিউবার তাদের কাছে পরিচিত লাগবে না। বাহিরে তারা যেটা দেখতো ওটা হচ্ছে একটা বাহ্যিক রূপ, ওই যে ইউটিউবাররা যা ভিডিও বানাইতো তাদের নিজেদেরই নলেজ নাই আসলে। নাদিম হোসেন লিখছে স্যার ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি পড়াশোনার পাশাপাশি, কেমন হবে? হ্যাঁ ভালো হবে, অবশ্যই ভালো হবে। ডিজিটাল মার্কেটিং ও ইনস্ট্যান্ট টাকার ব্যাপার আছে। পাশাপাশি শিখতেছি। আচ্ছা স্যার এইটা একটু তার গল্পটা একটু বলি। তো সে কোর্স চলাকালীন মোটামুটি তার চ্যানেলে 1.28 কে সাবস্ক্রাইবার হয়েছে, তার নিজের কন্টেন্ট, একেবারে ওন কন্টেন্ট আর কি, আমরা যেরকম কন্টেন্ট বানাই এবং নিজের ওন কন্টেন্টে। তো ওন কন্টেন্ট গুলোতে একটু সময় বেশি লাগে। আর এখানে তার এই কোর্স চলাকালীন তার হচ্ছে 42 কে ভিউজ হয়েছে তার চ্যানেলে, 42 কে কোর্স চলাকালীন, কিন্তু মানে স্কিল শিখতেছে, হ্যাঁ স্কিল শিখতেছে, এর মধ্যে তার এইটা হয়েছে। তাহলে তার চ্যানেল থেকে এই ভাইয়ের আরো একটা গল্প আছে আর কি, সে যদি লাইভে থাকে সে অবশ্যই হয়তো দেখতেছে। তার গল্পটা হচ্ছে আপনার স্যার যে একটা ফেসবুক ইসের থেকে এবং ফ্রিল্যান্সিং সেক্টরেও মোটামুটি প্রায় 5-7 হাজার টাকার অর্ডার অলরেডি সে কমপ্লিট করছে, বিভিন্ন ইউটিউব চ্যানেলকে এসইও করে দিয়ে সে এইখান থেকে আর্নিং করছে আর কি। তো সে যদি অ্যাক্টিভ থাকতো তাহলে আমরা অবশ্যই এটা জানতে পারতাম তার কাছ থেকেই, হয়তো সম্ভবত অ্যাক্টিভ নেই, যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো স্যার এইটা হচ্ছে বিষয় যে কোর্স চলাকালীনই যেখান থেকে এইটা করা সম্ভব, তাহলে কোর্সের শেষে কি করা সম্ভব? আচ্ছা ডিজিটাল মার্কেটিং শিখতে কি খরচ অনেক? না স্যার, ডিজিটাল মার্কেটিং লিখতে খরচ কত? মার্কেটিং শিখতে মাসে কত টাকা খরচ হবে, কি প্রতি মাসে খরচ? ডিজিটাল মার্কেটিং এত বেশি না স্যার খরচ, এরা যেরকম ভাবে কত 3000 টাকাও খরচ হয় না, 2700-2800 এরকম। হ্যাঁ টোটাল কোর্স স্যার। কয় মাস? এটা কত 6 মাস, 6 মাস লাগবে, 6 মাস। হ্যাঁ তাহলে আমার সেক্টরের থেকে সস্তা। তো স্যার এই যে বিষয়গুলো আর কি ওভারঅল বলতেছিলাম আমি, তো এটা হচ্ছে স্যার আমাদের মানে আইটি সেক্টরের গুণাবলী বললাম। এছাড়া তো আমাদের স্যার আইটি সেক্টর তো শুধুমাত্র ইউটিউবের উপর ডিপেন্ড করে চলে না, আইটি সেক্টরে আপনার আরো অনেক কিছু আছে। কিরকম আপনি যদি দেখেন স্যার, এখানে ভিডিও এডিটিং আছে, আমাদের সজীব স্যার যে ভিডিও এডিটিং এর কোর্স করায় বিদ্যাবাড়ি আইটিতে, তার কোর্স থেকে অলরেডি প্রায় হচ্ছে স্টুডেন্টরা কোর্স চলাকালীন একজন 25,000 টাকা বেতনের চাকরি পেয়েছে স্যার। ওকে, একদম কোর্স চলাকালীন ভিডিও এডিটিং শিখতেছে, 25,000 টাকা বেতনের সে চাকরি পাইছে। এরপর স্যার আপনি যদি দেখেন আরো একজন হচ্ছে প্রায় $200 মতো অর্ডার কমপ্লিট করছে, হচ্ছে সে ভিডিও এডিটিং করে আর কি ফ্রিল্যান্সিং এ। তো এই জন্য আর কি স্যার আমি বলবো যে আইটি সেক্টর আমার কাছে মনে হয় যে বেস্ট। ওকে আচ্ছা সাজ্জাদ স্যার আমাদের কিছু বোঝাবেন, হয়তো আমরা অপেক্ষা করি। মানে এই দুইটাই হলো সুপারি গাছ। হ্যাঁ, তো যাদের গ্রামে বাড়ি এরা সবাই সুপারি গাছ দেখছেন, চিনেন। তো কেউ যদি সুপারি গাছে ওঠে আর সুপারি গাছে ওঠার পরে সে এক সুপারি গাছ থেকে আরেক সুপারি গাছে যাইতে চায়, ইউজুয়ালি এই ঘটনাটা কেউ দেখছেন কিনা, এইটা কেউ দেখছে কিনা? আবির মাহমুদ লিখছে এরা ধান্দায় থাকে। বাস আপনি তাহলে কি করেন, আপনার পয়সা কই থেকে আসে আমাকে বলেন। এইখান থেকে যারা এইসব ফাউল লোকজন, দেখেন আমি এই কমেন্টটা এই জন্যই নিচ্ছি কারণ যারা এখানে যুক্ত আছে অনেকের চাকরি হয়ে গেছে, অনেকে আইটি থেকে ইনকাম করতেছে। তো আপনার এইগুলো না থাকলে তাহলে আপনারা কি করতেন বলেন? যে মানুষগুলো আপনাদের জন্য এত পরিশ্রম করতেছে, তাহলে আপনারা এই জিনিসগুলো কোথা থেকে পাইতেন এবং কোথা থেকে শিখতেন? আমরা তো আপনাকে বিড়ি মদ গাঁজা এগুলা খাওয়া শিখাচ্ছি না, আমরা তো রাস্তায় গিয়ে সিটি বাজানো শিখাচ্ছি না। আমরা যেটা শিখাচ্ছি প্রত্যেকটা জীবনমুখী একটা জিনিস। এখন কেউ এটা দিয়ে মানে আউটপুটটা কেমন নেবে এটা সম্পূর্ণ তার ব্যাপার, তাই না? আসেন যাই হোক ওইদিকে আমরা না যাই।
তো এই সুপারি গাছ থেকে এই ঘটনাটা দেখছেন কে কে একটু কমেন্ট করেন। সুপারি গাছ থেকে মানুষ যখন আরেক সুপারি গাছে যায়, প্রথমে তাকে এই গাছটার আগে মাথায় উঠতে হবে। তো এই গাছের মাথায় উঠলে এইখানে বসে সে এই পাশের যে সুপারি গাছটা আছে এটা সাধারণত হেলে থাকে না, সুপারি গাছের গায়ে গায়ে থাকে। তো গায়ে গায়ে যখন সুপারি গাছ থাকে, উনি এইখান থেকে এই সুপারি গাছের যে ডাল আছে বা ওই পাতা আছে এটা ধরে আস্তে আস্তে সুপারি গাছটাকে টানে, কাছে টানে। সুপারি গাছটা যখন কাছে আসে তখন সে এই সুপারি গাছটাও ধরা থাকে, এটাও ধরা থাকে, এবং ফাইনালি যখন সে বুঝতে পারে যে এইদিকে সে স্টেবল, তখন পুরোটা এই পাশে ঝুলে চলে আসে এবং এই গাছটা ছেড়ে দেয়। রাইট। এই গাছটা সে ছেড়ে দেয়, ব্যাস। এখন আমি আপনাদেরকে মানে দুইজনই চাচ্ছে যে আমার এটাকে সেরা বলে দেন, শিক্ষাকে সেরা বলেন বা আইটিকে সেরা বলেন, আমি কোনোটাকেই সেরা বলছি না। আমি শুধু একটা কথাই বলবো যে আপনি পাশাপাশি, আপনি শিক্ষার্থী হিসেবে থাকেন বা চাকরিজীবী হিসেবে থাকেন, পাশাপাশি কোনো কিছু একটা করতে পারেন। কারণ বাংলাদেশে ফার্স্ট ক্লাস যে জব, এই জবের সর্বোচ্চ বেতন হলো 37,000 টাকা। আর ইলিগাল ইনকাম যারা করে না তাদের এই 37,000 টাকা দিয়ে যারা শহরে থাকে 15,000 টাকা বাসা ভাড়া, আর দেখা যায় যে অন্যান্য যে আনুষঙ্গিক খরচ, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, এরপর অফিসে যাওয়া আসার রিক্সা ভাড়া, মোবাইল খরচ, এগুলো সব মিলাইলে 20, 22, 25 হাজার টাকা এমনি খরচ হয়ে যায়। তারপরে যদি 3 জন বা 5 জনের ফ্যামিলি হয়, এটার বাজার খরচ 10-15 হাজার টাকায় হয় না বর্তমান বাজারে। তো সব মিলে একটা জিনিসই আসে, সেই জিনিসটা হলো আপনার যে বর্তমান বাজারে 20, 30, 40 হাজার টাকা আসলে খুব বেশি টাকা না, বুঝতে পারছেন? তো বর্তমান সময় আসলে আপনি ইনকাম সোর্স যদি আপনার দুইটা থাকে, কোনো কিছুই আসে যায় না। আর যদি আপনার একটা ইনকাম সোর্স থাকে, বিশেষ করে যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন, আপনারা জানেন 17,600 টাকা এই বাজারে একজন মানুষের চলা কতটা টাফ। হাই স্কুলের ক্ষেত্রে 12,500 টাকা, এরপরে আপনার কলেজের ক্ষেত্রে 22,000 টাকা, 23,500 টাকা হাতে আসে। তো এই 20, 22, 23, 15, 17 এই টাকাগুলো আসলেই একেবারে মানে আমাদের বাজার অনুযায়ী এটা না, কি বলে এটাকে, স্ট্যাটাস মেইনটেইন করার মতো অ্যামাউন্ট। স্ট্যাটাস মেইনটেইন করতে হলে মান্থলি অ্যাট লিস্ট 40 থেকে 50 হাজার টাকা ইনকাম। একটা কথা আমি অ্যাড করতে চাই, বর্তমানে দেখবেন যে যত চাকরিজীবী আছে ম্যাক্সিমাম কিন্তু একটু হলো অবৈধ পথের দিকে হাত টানবে। হ্যাঁ, ওটার কারণেই হলো এক্সট্রা ইনকাম নাই, এক্সট্রা কোনো আয়ের সোর্স নাই, আয়ের সোর্স নাই। আমি নিজে দেখছি যে প্রাইমারি স্কুলের যে শিক্ষকরা তারা কতটা আগ্রহ নিয়ে ইলেকশনের একটা ডিউটি করে, কারণ তাদের হাতে এক্সট্রা ইনকামের সোর্স থাকে না, আর টিউশনিও খুব বেশি পাওয়া যায় না। কিন্তু এই সেক্টরটা কেন বলছি, আইটি সেক্টরটার বিশেষত্ব হলো এই সেক্টরটার মার্কেট হলো 153টা মার্কেট প্লেস আছে বর্তমান বিশ্বে। 153টা মার্কেট প্লেসে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে, এবং আপনার মার্কেট হলো পুরো পৃথিবী। ছোট একটা কথা যদি বলতাম, বর্তমানে এই বিশ্বে মানে পৃথিবীতে প্রায় 157 কোটি লোক ফ্রিল্যান্সিং সঙ্গে যুক্ত। 157 কোটি লোক। স্যার আমি একটু করতে চাই, একটা মানে প্রচুর কমেন্ট আসতেছে ওই বিষয়টা নিয়ে যে এই আইটি সেক্টরের টাকা কি আসলে হালাল নাকি হারাম, এটা তাদের কনফিউশন আছে স্যার। স্যার এটা একটু ক্লিয়ার করতে চাই, এটা নিয়ে আমার অলরেডি একটা বিদ্যাবাড়ি আইটি ইউটিউব চ্যানেল লাইভ দেওয়া আছে, ইউটিউবে লিংক দেওয়া আছে আমাদের বিদ্যাবাড়ি আইটি চ্যানেল। আচ্ছা, আমরা কি আইটি সেক্টরের দুই একটা ফ্রি ক্লাস তাদেরকে ওপেন দেওয়া যায় কিনা? হ্যাঁ অবশ্যই স্যার, দেওয়া যেতে পারে। যদি দুই একটা ফ্রি ক্লাস ওপেন দিলে তাহলে তারা বুঝতে পারতো। স্যার এটা নিয়ে কোনো আইডিয়া নেই, আমরা এটা যদি আপনাদের মধ্যে না জড়াই, আমরা বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজ আমাদের এসে পিন কমেন্টে দেওয়া আছে, বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজ, আইটি ফেসবুক পেজ, ওখানে পিন কমেন্টে দেওয়া আছে, ওখানে গিয়ে তারা লাইক দিয়ে রাখুক, আমরা ওইখানেই তারা লাইক পাবে, বিভিন্ন পরামর্শ পাবে। আমাদের এখানে আর স্যার হালাল হারামের বিষয়টা স্যার একটু ক্লিয়ার করি, হালাল হারামের বিষয়টা একটু ক্লিয়ার করি স্যার। সরকারি চাকরি যেটা আপনি টাইম মেনটেন করে করতেছেন, ওইখান থেকে যদি আপনি এক মাসে ডাবল ইনকাম করতে চান, মানে আপনার যেটা রেঞ্জ তার থেকে যদি ডাবল ইনকাম করতে চান, স্যার আপনার কি করতে হবে? অবশ্যই হারাম। সেম জিনিসটা স্যার আইটি সেক্টরে কিন্তু ওই যে বলছিলাম প্রথম দিকে যে একটা মিরাকেল ঘটতে পারে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যেরকম একটা মিরাকেল হতে পারে আপনার সাথে। তো আইটি সেক্টরে এটা সম্ভব স্যার, আপনার একটা টাকাও হচ্ছে এখানে হারাম হবে না, প্রত্যেকটা টাকা আপনি নিজের ইচ্ছা থাকলে হালাল হইতে করতে হবে। আচ্ছা স্যার, ইউটিউব চ্যানেল যারা কন্টিনিউ করতেছে, আমি তো ইউটিউব মার্কেটিং কোর্স করাই, তো আমি এটাই বলি, তো যারা ইউটিউব চ্যানেল কন্টিনিউ করতেছে, অনেকে তো ওয়াজ মাহফিল করতেছে মানুষের সাথে। আমার একটা লাইভ দেওয়া আছে যেখানে আমি দেখাইছিলাম যারা ওয়াজ মাহফিল শেয়ার করে তারা চাইলে অ্যাড কে স্পেসিফিক করতে পারে, মানে তার এখানে হারাম অ্যাড আসবে কিনা সে নিজে স্পেসিফিক করে দিতে পারে। ঠিক আছে, তাহলে স্যার এটা করতে সমস্যা কি? ব্যবসা করা এটা তো স্যার আমরা অনলাইনে যেটা করতে সেটাও কিন্তু স্যার একটা ব্যবসায়ী, ওটা করি আমরা হচ্ছে বিজনেস একটা প্রতিষ্ঠান নিয়ে, আর এখানে আমরা করতেছি স্যার ইসের হিসাবে আর কি। ওয়ার্ল্ডে 3টা জিনিস যার দাম কখনো কমে না, একটা হলো স্বর্ণ, একটা হলো জমি। হ্যাঁ স্যার, এই দুই জিনিসের দাম কখনো কমবে না, এইখানের ইনভেস্টমেন্ট কখনো আপনার ডাউনফল করে না। আর বর্তমান যে পৃথিবী, এখানে আইটি সেক্টরটা এমন একটা সেক্টর যেখানের ইনভেস্টমেন্ট কখনো আইটি সেক্টরের ব্যাপারটা হলো ডে বাই ডে আপনার স্কিল বাড়বে এবং ডে বাই ডে আপনার এখান থেকে ইনকামটা বাড়বে, এটাই হলো আসল ইস্যু। আমার কথা হচ্ছে, ধরেন আপনারা তো অনেক জ্ঞানী মানী ব্যক্তি, বিষয় হচ্ছে স্যার একটা মানুষ যদি চেষ্টা করে
যে কোনো কিছু সম্ভব কিনা স্যার? চাকরির জন্য তারা এই যে পরিশ্রমটা করতেছে, যার ফলেই তো শেষে গিয়ে সফল হয়েছে, পরিশ্রম করতে করতে গিয়ে সফল হয়েছে। অন্তত 2-3-4-5 বছর। আমার লাইফের একটা থিওরি আমি আপনাকে একটু বলি, যে আমরা আসলে স্যার ধরেন এই যে একটা রাস্তা, আপনি হচ্ছে এই রাস্তায় হাঁটতেছেন, ঠিক আছে, আপনি এরকম ভাবে রাস্তায় হাঁটতেছেন, এখন আপনার উদ্দেশ্য গন্তব্য হচ্ছে স্যার এই জায়গাটা, এইটা হচ্ছে আপনার গন্তব্য, আর আপনি হাঁটা শুরু করছেন এখান থেকে। কারণ আইটি সেক্টর গুলোতে এই যে মানুষ অসফল হওয়ার পিছনে রিজনটা আমি আপনাকে বলি, আপনার যাইতে হবে এটা মনে করেন স্যার ঢাকা, আর এই মাঝখানের জায়গাটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ স্যার, আমরা ধরলাম আর কি, আর এই হচ্ছে আপনি বরিশাল থেকে রওনা দিচ্ছেন স্যার, এখান থেকে আপনি বরিশাল থেকেই যান, যাই হোক স্যার আর কি এক্সাম্পল হিসেবে ধরলাম। এখন এই মানুষ হাঁটতে হাঁটতে স্যার এইখান থেকে যাচ্ছে 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 গিয়ে সে আইটি সেক্টর আর কি, এটা আইটি সেক্টর, তো সে এসে এই পর্যন্ত এসে সে ভাবতেছে না ঢাকা অনেক দূর, আসলে ঢাকা আর আমার যাওয়া হবে না, প্রচুর জ্যাম, হ্যাঁ আমি ফিরে যাই স্যার। এইখান থেকে সে নেওয়া শুরু করছে ইউটার্ন, কিন্তু সে কিন্তু স্যার ডবল হাঁটলো, কিন্তু আমার মনে হয় এইখানে যদি আরে অল্প একটু জায়গা সে হাঁটতো ঢাকায় পৌঁছে যেত। আইটি সেক্টরের মানুষগুলো স্যার বেশিরভাগ অসফল হয় এই কারণে, যে শেষ পর্যায়ে এসে ছেড়ে দাও, এইটা করলে আসলে তারা তখন অসফল হয় এবং মনে করেন ফুললি ডিমোটিভেটেড হয়ে যায়। আচ্ছা নাসিম ভাই, একটা কমেন্ট আমি দেখেছিলাম, নামটা চলে গেছে উপরে, তো বলছে যে আমরা যারা মধ্যবিত্ত বা গরিব ঘরে আছি, একটা আইটি বা আমাদের এই ধরনের কোর্স করতে গেলে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার লাগে, এটা আমরা না না স্যার, আমাদের ফিনিশিং কি, একটা ইউটিউব মার্কেটিং যে কোর্সটা আমাদের, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, আপনার একটা ল্যাপটপ লাগবে, কম্পিউটার লাগবে, সবকিছুতে কম্পিউটার লাগে এরকম না। আমি নিজে যখন প্রথম ইউটিউবিং শিখি স্যার, 3 বছর আমি টানা হচ্ছে মোবাইল থেকে ইউটিউব মার্কেটিং, হ্যাঁ স্মার্টফোনে। তো আপনি মোবাইল থেকে শুরু করেন, সমস্যা কি, ইউটিউবিংটা সম্পূর্ণ আপনার মোবাইল থেকেই করা যাচ্ছে। মানে আমি শুধু একটা কথাই বলতে চাই যে টাকা পয়সা ইনকাম করতে চাইলে এটা রাতারাতি সম্ভব না, এটার জন্য 6 মাস 1 বছর সময় দিতে হবে, এটা ফাইনাল কথা। 100%। আমি আর কিছুই বলবো না, আমি একটাই বলবো যে আপনি স্বর্ণ, এখানে ইনভেস্টমেন্ট লাগবে, আপনার জমি, এটা ইনভেস্টমেন্ট লাগবে, এবং এইগুলো ইনভেস্টমেন্ট কখনো ডাউনফল করে না, 2 গুণ 5 গুণ 10 গুণ 20 গুণ 50 গুণও দাম হয়। আমার মামা 2002 সালে জমি কিনছিলেন একটা 7,000 টাকা শতাংশ, এখন ওইখানে হলো 14 লাখ টাকা, 14.5 লাখ টাকা বলে এক এক শতাংশ। তো ওইটাই যেরকম জমির ক্ষেত্রে, স্বর্ণের ক্ষেত্রেও সেম। আর স্বর্ণ দিয়ে আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি দুইজনের কাছ থেকে একটু টাইম নেই, 1 মিনিটের জন্য টাইম নেই বলতে একটা জিনিস দেখেন, স্বর্ণের কথাটা আমি কেন বললাম, স্বর্ণটা এমন একটা ইনভেস্টমেন্ট যে এটা কখনোই আপনার কমে না, কিন্তু না কমলেও এখানে বাড়ারও খুব বেশি সুযোগ থাকে না। যেমন আপনি একটা হলো 2010 সাল, আর একটা হলো 2024 সাল, এই সময় স্বর্ণের ভরি ছিল 26,000 তো, হ্যাঁ 2010 সালে 26,000, আর বর্তমানে স্বর্ণের ভরি হলো 1,21,000 দেখছিলাম আমি, 1,21,000, মানে 121 আর হলো 26, 1,000 টাকার নোট। স্যার আপনার তো এইটা তো স্যার প্রফিট আছে সবার, এই সেম জিনিসটা স্যার আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। এটা বলার কারণ কি আগে সেটা একটু স্যার বলি। ওই আপনার কাজে লাগবে এই জিনিসটা আমি আর কি বললে। ওকে স্যার আমাদের আইটি মার্কেটেরই একটা কয়েন, বিটকয়েন, বাংলাদেশে বৈধতা নাই, 2017 সালে ওই কয়েনের দাম ছিল স্যার $100, আপনার কাজে লাগবে আর কি এখন তো জিনিসটা। বোধহয় 30-35 লাখ টাকার উপরে একটা স্যার 30-35 লাখ কি, ওইটা এখন বর্তমান যে মার্কেটের দাম $67,000 স্যার, একটা বিটকয়েনের দাম স্যার। 60-70 লাখ টাকা। আমি যখন লাস্ট দেখছিলাম, আমি এটা নিয়ে একটা ইন্টারেস্ট ছিল আমার, মানে আমি প্রথম ভাবছিলাম 2-4টা বিটকয়েন কিনে রাখবো, 2-4 লাখ টাকা দাম হইতে পারে, পরে গিয়ে দেখলাম যে 30-32 লাখ টাকা লাগে বাংলা টাকায়। স্যার এটা এখন আপনার কাজে লাগবে, এখন আপনি এক্সাম্পল দেন স্যার। ওটা আমি একটা জাস্ট এই জিনিসটা বলতে চাচ্ছি, দেখেন আসলে 26,000 টাকায় 1 ভরি স্বর্ণ পাওয়া যেত, ওই 1 ভরি স্বর্ণই এখন 1,21,000 টাকা, প্রায় 5 গুণ দাম বাড়ছে। তো এই 5 গুণ দাম বাড়ার ফলে কি হয়েছে, আসলে কি সোনার দাম 5 গুণ বাড়ছে নাকি টাকার ভ্যালু 5 গুণ কমছে, এইটাই আমি বলতে চাই। মানে মূল যে পয়েন্টটা আমি আসতে চাইছি সেটা দেখেন, অর্থাৎ আগে যেই কাজটা আপনি করতে পারতেন 26টা নোট দিয়ে, ওই কাজটা করার জন্য এখন আপনার 121টা নোট লাগে। মানে আগে এইখানে একে আমি তুলে ধরতে পারতাম একাই, এখন আমার শক্তি কমে গেছে, আমার মতো 3 জন লাগে তাকে তুলতে, অর্থাৎ আমার ক্ষমতা কমছে। এটা মানে এই না যে তার ওয়েট বাড়ছে। একটা আলমারি আপনি তুলতে গেছেন, এই আলমারিটা আগে শক্তপোক্ত একজন মানুষই তুলে ফেলতে পারতো, ওই মানুষটা বুড়ো হয়ে যাওয়ার কারণে এখন তার শক্তি কমছে, তার মতো 5 জন বুড়া মিলে এই আলমারিটা নাড়ায়, অর্থাৎ এই মানুষের শক্তি কমছে, আলমারি আগের মতোই আছে। ঠিক তেমনই আমাদের টাকার ভ্যালুটা কমে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে আপনি 26টা নোট দিয়ে যেই কাজ করতেন, ওই কাজটা করার জন্য এখন 121টা নোট লাগে, অর্থাৎ 4 গুণ এটা ডিক্রিয়েশন হয়েছে এটার ভ্যালু। তার মানে কি, এখনকার বাজারে যে 25,000 টাকা বেতন পায়, তার অ্যাকচুয়াল বেতন যদি এটা 4 ভাগের 1 ভাগ করি তাহলে কত টাকা আসে? স্যার কত আসবে? 6,000 টাকা আসবে হাইয়েস্ট। এইটা এখন বেতন পায় একজন সেকেন্ড ক্লাস অফিসার, আর একজন ফার্স্ট ক্লাস অফিসার বেতন পায় 10 থেকে 12,000 টাকা 2010 সালের সাথে হিসাব করে। কারণ তখন জিনিসপত্রের দাম কি ছিল, তখন সয়াবিন তেলের দাম কি ছিল, পেট্রোলের দাম কি ছিল, অক্টনের দাম কি ছিল, অর্থাৎ তখন যদি কেউ ওই 10,000, 15,000, 20,000, 30,000 বেতন পায় তাইলে সেই স্ট্যাটাস নিয়ে চলতে পারতো। বাট বর্তমান মার্কেটে এই স্ট্যাটাসে
চলার কোনো সুযোগই নাই এই 15, 20, 30, 40 হাজার টাকায়। আর এই জন্যই মানুষ টেবিলের নিচে হাত দিতে হবে অথবা এক্সট্রা ইনকামের জন্য ডানে বায়ে হাত বাড়াইতে হবে। আর এইটার একটা সবচেয়ে বেস্ট অপশন হলো আইটি সেক্টর। তো পাশাপাশি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন পাশাপাশি এটা দেখতে পারেন, যারা পড়াশোনা করছেন তারা পাশাপাশি এটা দেখতে পারেন, অথবা যে একেবারে বসে আছেন কিছু একটা করতেছেন এটা দেখতে পারেন। কিন্তু দেখতে হলে আগে নিজের পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে আসতে হবে, যাতে আপনি যতদিন এইখানে টিকে থাকবেন, মানে যতদিন প্রয়োজন হয় ততদিন যেন টিকে থাকতে পারেন। মানে এসেই আপনি কালকে থেকে ইনকাম চাবেন এটা হবে না, 6 মাস 1 বছর এমনকি 2 বছরও লেগে যায়। এইটা বলা যায় সে যেরকম ভাবে চাকরির প্রতি যেরকম লেগে আছে ওই সময়টা যদি এখানে দেয় তাহলে এটা তাকে স্যার নিরামিষ করবে না। হ্যাঁ, এতটুকু বলা যায়, সে তাকে নিরাশ করবে না এই জিনিসটা। যে স্যার হুজুরদের মাসিক আয় 800, 1000 টাকা। আচ্ছা, এখানে 800, 10,000 এর মধ্যে আর কি। আমি এখানে একটা কথাই শুধু বলতে চাই, আমি আমার ওই যে কলোনিতে আমরা যখন আসতাম এইখানে কলোনিতে হলো একটা লোক ঝালমুড়ি বিক্রি করে, ওনার আমরা পার ডে অন্তত 3-4 হাজার টাকার উপরে ব্যবসা হয় পার ডে। এবং উনি শুধু ওনার দোকান করে সন্ধ্যার পরে। আপনারা কলোনিতে যারা গেছেন, আদিমপুর 20 তলা কলোনিতে, ওই কর্নারে একটা লোক বিক্রি করে, ওনার একটা বাক্স আছে স্টিলের, ব্যাস এইটুকুই। ওই বাক্স নিয়ে উনি বসেন সন্ধ্যার পরে এবং রাত্র 9টা, 9:30 পর্যন্ত উনি বেচা কেনা করেন। তাতে ওনার 3-4 হাজার টাকা ব্যবসা থাকে। কত টাকার বেচা কেনা করে সেগুলো বললাম না, 3-4 হাজার টাকা ব্যবসা থাকে। এবং এটা মানে সত্য কথা আর কি, এটা বানানো কোনো কিছু না। ওইখানে যারা গেছেন তারা জানেন, ঢাকায় যারা থাকেন। তো এইটাই একটা কথা যে আপনি এক্সট্রা ইনকামের সোর্স কই বানাবেন, কোথায় থাকবেন বা কি কাজ করবেন সেটা আপনার ইচ্ছা। বাট আইটি আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। নিজের বাসায় বসে, নিজের এলাকায় বসে, গ্রামে বসে, যেখানে বসে খুশি আপনি সেইখানে বসে করতে পারবেন। শুধু আপনার স্কিলটা ডেভেলপ করা প্রয়োজন। আমার কথা এই পর্যন্ত। হ্যাঁ, অনেকেই আর কি বলতেছে যে এই জিনিসগুলো আমরা যে বললাম আসলে এটা রিজন বা তারা পাবে কোথায় আসলে এই ধরনের স্কিল বা এই আইডিয়া গুলো। তো এইটার জন্য আমাদের বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজের লিংক আর পাশাপাশি হচ্ছে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের মধ্যে একটু নাম দিলে চ্যানেলের নাম। অবশ্যই ওইখানে আমাদের দেওয়া আছে, লিংক দেওয়া আছে পিন কমেন্টে। তারপর আমি লিখে দিচ্ছি, ফেসবুকে গিয়েও বিদ্যাবাড়ি আপনার হচ্ছে আইটি লিখবেন, বিদ্যাবাড়ি। ওকে ওকে ওকে, এতে সুবিধা হবে। বিআইডিডি এ স্যারের উদাহরণ রয়েছে। ওকে, বিদ্যাবাড়ি আইটি এটা লিখে সার্চ করলে দুইটা জায়গায় পাবে, ইউটিউব এবং ফেসবুক দুইটা জায়গায় তারা পাবে। আর এইখানে আরেকটা কথা, হ্যাঁ অবশ্যই স্যার, এটা হলো আপনারা হলো বাংলাদেশে যদি কাজ করেন তাহলে হলো বাংলা টাকায় আপনার স্যালারি পাচ্ছেন, আর অনলাইনে কাজ করলে ডলারে পাচ্ছেন। ডলারের ভ্যালু কিন্তু কমে নাই, বাংলা টাকার ভ্যালু কমলেও ডলারের ভ্যালু বাড়ছে। দ্যাট মিন্স আপনি যদি 100-200 ডলার ইনকাম করে বসতে পারেন মাসে, তাহলে হিউজ একটা অ্যামাউন্ট। তা তো অবশ্যই স্যার, এখন বর্তমান সময়ে ডলার যদি তারা মজুদও করে, সামনে কিন্তু স্যার এই জিনিসের দাম আরো বাড়বে, ডলারের দাম বাড়বে। সো সেই হিসাব করলে অনেকটা মানে তাদের প্রফিটে থাকবে তারা। আর একটা কথা হচ্ছে স্যার, অনেকে কনফিউশন থাকতে পারে যে আমরা আইটি সেক্টরে তো আসার ইনভাইটেশন দিয়েছি তাদেরকে, বা আমিও বলতেছি আসুক তারা। তো বিষয়টা হচ্ছে যারা চাকরি প্রস্তুতি নিচ্ছে এখন বর্তমানে, তারা পাশাপাশি আইটি সেক্টরটাকে কাজে লাগাক। যদি তাদের চাকরি না মিলে, আল্লাহ না করুক, যদি চাকরি না হয়, কারণ সুযোগ তো 1 লাখ 1.5 লাখ, হ্যাঁ হোক বা না হোক স্যার, বর্তমান বাজারে বাংলাদেশের যা স্যালারি স্কেল, আমি তো চাকরি করি বা আমার কলিগ যারা আছে প্রত্যেকেরই আসলে এক্সট্রা একটা ইনকামের সোর্স প্রয়োজন। আপনি যখন বিয়ে করবেন, বউ বাচ্চা হবে, এই 20, 25, 30, 35 হাজার টাকা এই বাজারে আসলে যেই স্বপ্নের জীবন লিড করার জন্য, লাইফ লিড করার জন্য মানুষ পড়াশোনা করে, এটা স্যার এই জিনিসটার সাথে আমি একটু স্যার এই অ্যাড করতে চাই। ওই যে অনেকে বলে, দেখবেন যে আমাদের মানে টিচার পেশা অনেক ভালো এবং সম্মানের জিনিসটা। তো যারা বলে যে টিচারদের মূলত ওই বেতনে চলে কিনা বা তারা কি করে না করে, আমি দেখছি স্যার আমাদের 80% টিচাররা হচ্ছে যারা করতো, হয়তো বাড়িতে ক্ষেত খামারি করতো, নয়তো হচ্ছে একটা কেউ দোকান চালাইতো, নয়তো কেউ গরু পালতো, নয়তো টিউশনি করাইতো, মানে একটা না একটা তাদের সাবঅর্ডিনেট থাকা লাগে। তো আমি বলবো এখন বর্তমানে স্মার্ট যুগ, এখন আর আপনাদের গরু পালার দরকার নেই, ওইটার জন্য আপনারা স্মার্ট হয়ে আইটি সেক্টরে আসেন। আজকের মতো তাহলে কি আমরা অবশ্যই স্যার আর তাদের মতামত কিভাবে কি কাজ করতে পারেন, কোন কাজগুলো করবেন, এটার জন্য বিদ্যাবাড়ি আইটি এই ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলো লাইভ দেওয়া আছে, ভিডিও পাবেন, অনেক ভিডিও দেয়াই আছে, আরো ডিটেইলস যা আছে সবকিছু আপনারা ওইখানে পাবেন। আমার বেতন কত এটা শুনে লাভ নাই। আপনার বাংলাদেশে জয়েনিং পোস্টে নবম গ্রেডে হাইয়েস্ট বেতন হয় 35 থেকে 37 হাজার টাকা, যেটা আসলে এই বাজারে বউ বাচ্চা নিয়ে ঘর সংসার সামলে বা বাসা ভাড়া দিয়ে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল দিয়ে, ওটা দিয়ে মাসের খাওয়াই ঠিকভাবে চলে না। ঢাকা শহরে 2 রুমের একটা ফ্ল্যাট বাসা 15 থেকে 20 হাজার টাকা বাসা ভাড়া দরকার। সো ইনকাম দরকার, এটা না, এটা আপনি কই দিয়ে করবেন, লিগ্যাল ওয়েতে নাকি ইলিগ্যাল ওয়েতে? যদি লিগ্যাল ওয়ে হয় তাহলে অনেক রাস্তা আছে, যার মধ্যে আইটি একটা স্মার্টেস্ট সেক্টর পড়াশোনার পাশাপাশি।
ওকে, এটাই শেষ। স্যার শেষ একটা অ্যানাউন্স আমরা একটু করি, আর যে কেমন লাগলো এটা অবশ্যই আইডিয়া কেমন এবং এই রকম আইডিয়া জেনারেট করতে তারা আসলে চায় কিনা। যদি তারা চায় এবং তারা যদি জিনিসটাকে পজিটিভ নেয়, তাহলে আমাদের নেক্সট লাইভ হয়তো আমাদের সাথে আমরা আসবো এবং শ্রদ্ধা এমআই প্রধান মুকুল স্যার থাকতে পারে আর কি। নিয়ে আসবো, তাহলে আমরা নেক্সট লাইভে এমআই প্রধান মুকুল স্যারকে ইনভাইটেশন জানাবো, ইনভাইটেশন জানাবো যে যদি তারা পজিটিভ নেয় জিনিসটা। ব্যাপারটা কেমন লাগলো আপনাদের, এটা জানার দরকার ছিল নাকি অপ্রয়োজনীয় কোনো কথা আমরা বলেছি, আপনারা এটা একটু বলতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস হলো ফাইনালি যে আইটিতে যারা কাজ করতে আগ্রহী, দেখেন শেখেন, এমন না যে কালকে নামলেই আপনার পরশু টাকা নিয়ে বাসায় যাওয়া লাগবে, এমন না। এমনি আসেন, দেখেন, দেখতে দেখতে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। একটা কথা স্যার, গাইতে গাইতে গায় না, একটা কথা আছে, গাইতে গাইতে তো গায়, রাইট। চেষ্টা করতে করতে একটা সময় কিন্তু সে পপুলারিটি হয়ে যায়। বেস্ট অফ লাক সবার জন্য। ঠিক আছে, আমরা তাহলে তাহলে আমরা বিদায় নিই। বিদায় নেই, দেখা হবে আবারও অন্য কোনো সেশনে অন্য কোনো সময়। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।